আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি গতকাল ২১শে জুন ২০২৬ সুইজারল্যান্ডের যে বুনস্টক রয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা হয়েছে তার অনুষ্ঠানের একটি স্থল, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের যেই কর্তৃপক্ষ রয়েছে বা টিম রয়েছে তাদের কনভিন্স করতে চেষ্টা করছে যে আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে একত্রে দাঁড়িয়ে একটি ছবি শাসন করার জন্য বা একটি আন্তর্জাতিকভাবে একটি ছবি তোলার জন্য, বার্তা দেওয়ার জন্য যে আলোচনা ফলপ্রসূ হয়েছে বা আলোচনা চলছে। তবে এই ক্ষেত্রে ইরানের যে কর্তৃপক্ষ বা টিম মেম্বার ছিল তারা পাকিস্তানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে কোনো ছবি তুলবেন তো দূরের কথা, তাদের সঙ্গে কোনো হ্যান্ডশেকও করেনি। তারা সরাসরি সেখান থেকে চলে যান কোনো ধরনের ছবি বা কোনো ধরনের যুক্তরাষ্ট্রের সঙ্গে হ্যান্ডশেক না করেই। দেখুন, আলোচনা কতটুকু ফলপ্রসূ হয়েছে বা চূড়ান্তভাবে চুক্তি কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে নিয়ে পরিষ্কারভাবে বার্তা পাওয়া গেলেও এখানে পুরো অনুষ্ঠানের একেবারে শেষ দিকটা ভিন্ন পথে প্রবাহিত হয়, যেখানে পাকিস্তানের সেনা প্রধান এবং পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ, তারা যুক্তরাষ্ট্রের প্রশংসা করেন। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই চুক্তির মধ্যস্থতা করার জন্য পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী রয়েছে শাহবাজ শরীফ এবং তাদের আর্মির যিনি প্রধান রয়েছেন আসিফ মনির তার প্রশংসা করেন। মানে বলতে পারেন অনেকটা একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ এরকম ব্যাপার আর কি। তবে বাস্তবিক অর্থে যুদ্ধক্ষেত্রের সমাধান এবং পরমাণু ইস্যুকে কেন্দ্র করে যে গোল রয়েছে সেটা স্থাপন করার জন্য বা সমাধানের ক্ষেত্রে অনেক জটিলতা এখনো দৃশ্যমান। আমি যা বলবো এটি আমাকে পীড়া দেয়, তা হলো আপনারা বিবির ক্যাবিনেটের ভেতরে এমন কিছু মানুষকে দেখছেন যারা সামনে এসে এই চুক্তিটিকে আক্রমণ করছে এবং কিছু ক্ষেত্রে খুব ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্টের উপর আক্রমণ করছেন। এবং আমি মনে করি তাদের প্রতি আমার বার্তাটি হবে দুইটি বিষয়ে। এক নম্বর, ডোনাল্ড জে ট্রাম্প হলেন পুরো বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল এবং তিনি বিশ্বের পরাশক্তি রাষ্ট্রপ্রধান। আমি যদি ইসরায়েলের সরকারের ক্যাবিনেটে থাকতাম তবে আমি হয়তো বিশ্বের আর কোথাও অবশিষ্ট থাকা একমাত্র শক্তিশালী মিত্রকে আক্রমণ করতাম না। দেখুন, ইরানের সঙ্গে গতকালকে সুইজারল্যান্ডের ভেতর যে আলোচনা হয়েছে, পরোক্ষ মধ্যস্থতাকারী যে দেশ রয়েছে পাকিস্তান, তারা যেমনটা জানিয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য একটি রোড ম্যাপে তারা সম্মত হয়েছে। পরমাণু ইস্যু, নিষেধাজ্ঞা প্রত্যাহার, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি নিয়ে রাজনৈতিক পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি এবং আলাদা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। যে গ্রুপগুলো আলাদা আলাদা কাজ করবে। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে এক গ্রুপ কাজ করবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে আরেক গ্রুপ কাজ করবে। তবে এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে পরমাণু ইস্যু, সেই ক্ষেত্রে সমাধানের তেমন কোনো ভালো খবর পাওয়া যাচ্ছে না। যেমন মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ওয়াশিংটনের মূল লক্ষ্য হলো ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। চুক্তির অংশ হিসাবে ইরানকে তাদের উচ্চ ইউরেনিয়ামের যে মজুদ রয়েছে তা কমিয়ে ফেলতে হবে। অপরদিকে ইরানের অবস্থান একেবারে অনড়। পরমাণু শক্তিকে কেন্দ্র করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে অধিকার রয়েছে সেখান থেকে পিছিয়ে আসবে না এবং যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা মেনে নিতে হবে। তবে তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হলে তারা পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা বা আন্তর্জাতিক পর্যবেক্ষণের বিষয়ে ছাড় দিতে রাজি আছে। মানে ইরানের ক্ষেত্রে যে ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা রয়েছে সেটা হয়তো তারা ২০ থেকে ১৫% নামিয়ে আনবে। তবে তাদের অবকাঠামো, বিভিন্ন ধরনের স্পিন্টার এবং এই পরমাণু যেই সকল ফ্যাসিলিটি রয়েছে যেমন রয়েছে তেমন থাকবে। শুধুমাত্র আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পূর্বের মতো পর্যবেক্ষণ করবে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে কি করছে না। এর বাইরে কোনো ধরনের কোনো কিছু ধ্বংস বা যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে সেটা হস্তান্তর কোনো কিছু করার ক্ষেত্রে ইরান কোনো ধরনের সম্মতির জায়গা নেই। দেখুন, গত বছরের পর বছর ধরে এই শর্ত নিয়ে আলোচনা হচ্ছে যে ইরানের পরমাণু কর্মসূচি থাকবে না। এই শর্তকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হয়েছে। যুক্তরাষ্ট্র আক্রমণ করে ইরানের এই যে ইউরেনিয়াম কর্মসূচি রয়েছে, সক্ষমতা রয়েছে, তা ধ্বংস করার চেষ্টা করেছে। এর জন্যই যুদ্ধ হয়েছে, যেখানে তারা ব্যাফল হয়েছে। প্রশ্ন হলো যে
এখন ইরান এই আলোচনার নাম করে যুদ্ধ করে যেটা যুক্তরাষ্ট্র আদায় করতে পারেনি সেটা কি দিয়ে দেবে? ইরানের পক্ষ থেকে পরিষ্কার অবস্থান, আলোচনা সফল হোক বা না হোক, পরমাণু ইস্যুকে কেন্দ্র করে তারা ছাড় দেবে না, সেখানে তারা অনড়। দেখুন, ইরানের সঙ্গে চূড়ান্ত সমাধানের জন্য ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হচ্ছে। আলাদা আলাদা গ্রুপ বিভিন্ন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সমাধানের জন্য দর কষাকষি করবে। তবে এই আলোচনায় টিকবে কিনা বা আলোচনায় হবে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে নতুন শর্তে জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত লেবাননে ইসরায়েলের সেনাবাহিনী অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আলোচনার কোনো অগ্রগতি হবে না, এমনকি তারা দ্বিতীয় দফায় আলোচনায়ও বসবে না। দেখুন, ইরানের আধা সরকারি যে রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম রয়েছে তাসনিম নিউজ, তারা তাদের খবরে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ এই বিষয়ে শর্ত আরোপ করেছে। চুক্তির যে ১ নম্বর শর্ত রয়েছে, লেবাননকে যুক্ত করতে হবে এই যুদ্ধবিরতির চুক্তিতে এবং অবস্থান করতে পারবে না ইসরায়েলের কোনো ধরনের সামরিক বাহিনী লেবাননের ভেতর, সেটা বাস্তবায়ন করতে হবে। সেটা যদি বাস্তবায়ন না করা হয় তাহলে দ্বিতীয় দফার আলোচনায় তারা বসবে না। আলোচনা সরাসরি প্রত্যাহার করে পূর্বের যে যুদ্ধের ময়দান বা সামরিক যে অঙ্গন রয়েছে সেখানে ইরান ফিরে যেতে পারে, তেমনটা তারা হুমকি দিয়েছে। দেখুন, ইরান যখন একেবারে পূর্বের ন্যায় পূর্বে ফিরে যাওয়ার হুমকি দিয়েছে এবং ইসরায়েলকে লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য সরাসরি নতুন শর্ত দিয়েছে, এমতো অবস্থায় তা বলতে পারেন অনেকটা প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে তার স্টেটমেন্ট দিয়েছেন। আমি যদি আপনাকে আমার উপদেষ্টা হিসাবে পেতাম প্রতিদিন, আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে তারা বলে যে প্রেসিডেন্ট ট্রাম্প, আমি তাকে যা করতে বলি তিনি তাই করেন। ইসরায়েলকে আবার তারা যা বলে আমি তাই করি, সবকিছু করি। আসলে এর কোনোটাই সত্যি নয়। আমরা স্বাধীন এবং গর্বিত দেশের নেতা, আমরা আমাদের নিজস্ব স্বার্থের পক্ষে দাঁড়াই। আমি ইসরায়েলের স্বার্থ এবং নিরাপত্তার পক্ষে দাঁড়াই। এবং প্রায় আমাদের দৃষ্টিভঙ্গি মিলে যায়, আবার কখনো কখনো মিলেও না, কিন্তু আমরা একে অপরের সার্বভৌমত্ব, নেতৃত্ব এবং আমাদের জনগণের প্রতি অঙ্গীকারকে শ্রদ্ধা করি। দেখুন, ইসরায়েল তার জাতীয় নিরাপত্তার স্বার্থ থেকে সরে আসতে চায় না। পরিষ্কারভাবে ইসরায়েলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে লেবাননের ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে ছাড় দেওয়ার সম্ভাবনা খুব কম। কারণ একটি কৌশলগত স্ট্র্যাটেজিক বিপুল পরিমাণের বাফারিং জোন তৈরি করতে বড় ধরনের সামরিক যুদ্ধ এবং ব্যাপক সামরিক অস্ত্রের ব্যবহারের পরই সেটা আয়ত্ত করতে হয়। ইসরায়েল লেবাননের এই বাফারিং জোন অঞ্চলের একটা বড় অঞ্চল অলরেডি দখল করেছে বা তাদের নিয়ন্ত্রণাধীন যে নেতৃত্ব আইডিএফ রয়েছে সেখানে রয়েছে। ইসরায়েল সেটি ছেড়ে আসতে চায় না, যেখানে ইরানের পরিষ্কার বার্তা, যদি সেটা তারা না করে যুদ্ধবিরতির যে চুক্তি রয়েছে তা অগ্রসর হবে না, পূর্বের ন্যায় পরিস্থিতি ফিরে যাবে। দেখার বিষয় যে যুক্তরাষ্ট্রের চাপকে উপেক্ষা করে লেবাননের অভ্যন্তরে ইসরায়েল কি তার সেনা যে সমাবেশ রয়েছে তা অব্যাহত রাখে। দেখুন, ইসরায়েলের এই সিদ্ধান্তের উপর মধ্যপ্রাচ্যের যে আলোচনার ভবিষ্যৎ তা অনেকখানি নির্ভর করছে। দেখার বিষয় আগামী 24 ঘন্টার ভেতর ইসরায়েল আসলে কি করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।